চৈত্রের বাতাস দিল বিদায়ের ডাক, মোদের দোরগোড়ায় আজ পয়লা বৈশাখ। বৈশাখ তোমার দাবদাহ জীর্ণ করে দিক এই অসুখের সমারোহ। যা কিছু ছিল অশুভ পুরাতন, বিদায় দিলাম চৈত্রের সাথে। হে নূতন, তোমায় আহ্বান জানাই নব বৈশাখে। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিভিল ডিপার্টমেন্টের নতুন প্রচেষ্টা বর্ষবরণ। আমরা নতুন বছরকে বরণ করে নেব কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে মাল্যদান করে। অনুষ্ঠানটি আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন, সাথে থাকুন। এখানে উপস্থিত সমস্ত অতিথিবর্গকে জানাই আগাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। নদীর বুকে আছেন ঝুঁকে বিদ্যাসাগর, তার উত্তরে সে দূর ধরে আলেন টেকর। বলুন তো দেখি ব্যাপারটা কি? কি তার সেতু পারলেন না তো? আসলে সে দুটি সেতু, বাংলা এবং বঙ্গভাষী, সৃষ্টি এবং কান্না ভাষী দুজনেই ছিলেন দুই স্তম্ভ, যাদেরকে ছাড়িয়ে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয় কোনোদিকে। বাংলা নববর্ষের সূচনা করে রাজা শশাঙ্ক। আপনারা কি জানেন শুধুমাত্র বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে খালি অনুষ্ঠিত হয় না, এছাড়াও ভারতবর্ষের আসাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ডে 14 এবং 15 এপ্রিল এই বাংলা নববর্ষটি অনুষ্ঠিত হয়। এবার আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমন্ত্রণ করছি সকল ডিপার্টমেন্টের এইচওডি স্যার এবং ম্যামদের এবং প্রিন্সিপাল ম্যামকে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য দিতে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য মঞ্চে আসার জন্য সবাইকে আহ্বান করছি। এইচওডি সিভিল ইঞ্জিনিয়ারিং মিস্টার সুমিত ব্যানার্জি, এইচওডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডক্টর সুমন দাস, এইচওডি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মিস্টার সম্রাট পল, এইচওডি ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মিস্টার শীর্ষেন্দু ভট্টাচার্য, ডক্টর সোনালী ঘোষ ম্যাম, এইচওডি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং মিস্টার প্রদীপ্তা রয়, এইচওডি কেমিস্ট্রি ডক্টর মানসী মুখোপাধ্যায়, এইচওডি ফিজিক্স ডক্টর পিনাকপানি নাথ এবং ডক্টর এইচওডি হিউম্যানিটিস মিস্টার দেবায়ন চক্রবর্তী এবং সর্বশেষ এইচওডি ম্যাথামেটিক্স ডক্টর কবিতা সরকার। সবাইকে বিনীত অনুরোধ আমাদের সিভিল ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং এর থেকে যে একটুখানি স্টেজে এসে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার জন্য। সৃষ্টির পিছনে স্রষ্টা আছেন, তেমনি আমাদের মাঝে পেয়েছি সম্মানীয় উপাচার্য মহাশয়
ডক্টর সোনালী ঘোষ, যার একান্ত সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটি উদযাপন করা সম্ভব হতো না। ম্যাম, আপনাকে অনুরোধ করছি স্টেজে এসে দু চার কথা বলার জন্য। ধন্যবাদ তোমাকে। একটু বিশেষণটা ভুল হয়ে গেল, উপাচার্য তারা আরেকটু উঁচু স্টেজ, আমি এখনো অধ্যক্ষা বা প্রিন্সিপাল। যাই হোক, আশা করি তোমাদের শুভাকাঙ্ক্ষায় কোনোদিন যদি হতে পারি উপাচার্য খুব খুশি হব। যাই বর্ষবরণ তোমাদের সিভিলে তারা হচ্ছে, এটা একটা খুবই সুন্দর উদ্যোগ তোমাদের। রাখি বরণের বদলে তোমরা রাখি উৎসবের বদলে বর্ষবরণটা করছো, খুবই সুন্দর। আর আরেকটা যেটা বলার যে বিভিন্ন আরো অন্য স্টেটেও গুড়ি পাড়ওয়া, বোধহয় তারপরে পোঙ্গল সাউথের দিকে হয়, এইগুলো সমস্তই আমাদের এই বর্ষবরণটি করে একই ধরনের উৎসব। আর কি বলবো, তোমাদের এই অনুষ্ঠানটার অত্যন্ত সাফল্য কামনা করি। বেস্ট উইশেস সবাইকে, ধন্যবাদ। খুব সুন্দর শিক্ষকদের নববর্ষের সূচনা হয় বৈশাখ মাস দিয়ে। সেই মাস বৈশাখকে আহ্বান করার জন্য মঞ্চে উপস্থিত হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার দেবলীনা দাস নৃত্য প্রদর্শনের জন্য। তার জন্য আমি মার্জনা চাইছি। এইবার সিভিল সেকেন্ড ইয়ার থেকে অর্ঘদীপকে ডেকে নিচ্ছি অনুষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য। নমস্কার, আমার নাম অর্ঘদীপ চ্যাটার্জি। এখানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে জানাই শুভ মধ্যাহ্ন। এবার আমি হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টের এইচওডি সামিক স্যারকে আসতে অনুরোধ করব, যিনি আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদের প্রচুর অনুপ্রেরণা দিয়েছে এবং সেই অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই প্রোগ্রামটি অনুষ্ঠিত করতে পেরেছি। তাই আমি স্যারকে রিকোয়েস্ট করব তিনি আমাদের মঞ্চে আসুন এবং দু চার কথা বলেন। স্যারের জন্য একটা জোরে হাততালি হয়ে যান। নমস্কার সবাইকে, আমি সমীর ব্যানার্জি। বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, বাংলার বলা যেতে পারে বাংলার অন্যতম জাতীয় উৎসব। নববর্ষ মানে পুনরুজ্জীবনের ঘোষণা, অতীতকে বিদায় জানিয়ে সতেজ সজীব নবীন এক বছরের মধ্যে প্রবেশ করার আনন্দ ও উচ্ছ্বাস। আর সেই পুনরুজ্জীবনের ধারণা পুরাতন বছরকে
বিদায় দেয়া, নতুন বছরে প্রবেশ করার আনন্দ উদযাপন করতে আজ যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছাত্রছাত্রীরা করেছে তার জন্য জানায় তাদের সাধুবাদ। এইভাবে তরুণ প্রজন্ম ভারতবর্ষের সমস্ত আঞ্চলিক সাংস্কৃতিক ধারক ও বাহক হোক, এই আমার কামনা। ধন্যবাদ জানাই এখানে উপস্থিত সমস্ত দর্শক ছাত্রছাত্রী এবং অতিথিবর্গে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রিন্সিপাল ম্যাডামকে। শিক্ষকের কাজ শুধু যে পুঁথিগত বিদ্যা দান করা তা তো নয়, পাশাপাশি সামগ্রিকভাবে তার ছাত্রছাত্রী পরিচর্যা করা। আজ যে অনুষ্ঠান করার কথা সিভিল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা ভেবেছে, ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাতে উৎসাহ দান করেছে। এখানে বিশেষ করে আমি দুজনের নাম বলবো যারা না থাকলে এই অনুষ্ঠানটা এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না, যাদের গাইডেন্স না পেলে এটা হয়তো করা সম্ভব হতো না। দুজন শিক্ষিকা আমাদের ডিপার্টমেন্টের মৌমিতা ঘোষ এবং ডক্টর অর্পিতা মুখার্জি। অবশ্যই সবাই সাহায্য করছে, কিন্তু এদের অবদানটা একটু বেশি ভাবে ছিল। অবশেষে কবিগুরুর কথায় বলে যায়, নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় কত, আমি আজি ভূমিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ দাও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ। ধন্যবাদ। আমি পুরনো অন্ধকারাচ্ছন্ন দিনের অবসান এবং নতুন উজ্জ্বলতম দিনের আগমন। তাই এই নতুন বছরের উজ্জ্বলতম দিনকে স্বাগত জানাতে তার কবিতার মাধ্যমে আমাদের মঞ্চে আসছেন মৈনাক চক্রবর্তী, সিভিল সেকেন্ড ইয়ার। আমি মৈনাককে রিকোয়েস্ট করবো সে যেন মঞ্চে এসে আমাদের সামনে কবিতাকে পাঠ করে শোনায়। নতুন বছর ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে লুপ্তের বিউৎসব, মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো। আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর, আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমারই সাথে আসে জানো সব সুখ দে কারিগর। খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদ থেকো। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর ধর্ষক খুনির গুম ঘরে তুমি তালা বাঁধিও। নতুন বছর বন্ধুতা দিও বা দরাজ দিন। মতবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক অন্তমিল। পাশে থাকা কোন অন্ধজনের হাতে হাত নিয়েও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্পন্দন দিও। এ মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো। নতুন বছর সকলের আয়ু দীর্ঘায়ু করে সুতোয় গেথো। যেখানেই রাত সেখানেই কাত হয় যে সব লোকের, তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চুলো। নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও।
ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও। এ ধরার মানুষ খুশি হতে চায়। নতুন বর্ষ ফলে নতুন বছর কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। কবি দুর্গা বেরার কলম দিয়ে আমি মুইনা স্বাগত জানাই 1429 সালে। সকলের 1429 খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সব বাধা সব রোগী কেটে যাক, সেটাই কামনা করছি। ধন্যবাদ। বাঙালির উৎসব উদযাপন হচ্ছে আর বাংলা গান হবে না, এটা অনেকটা সেই বিরিয়ানি খাচ্ছি কিন্তু বিরিয়ানিতে আলু নেই, একটা সিরিয়ালের ব্যাপার। তাই এবার আমাদের সাথে বাংলা গানকে উদযাপন করে বাংলা পরিবেশন করতে আসছে আমাদের কামিয়ার জয়িতা। আমি চৌধুরীকে রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। নমস্কার। বাঙালির উৎসব এবং বাঙালি নক্ষত্র এটাই হচ্ছে সমর্থক। সেই নক্ষত্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, যিনি তার অসামান্য নাট্য কবিতার মাধ্যমে যে কোনো চরিত্রকে আমাদের সামনে ফুটিয়ে তুলতেন। 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ সকলেই তার অভিনয় দেখে অত্যন্ত আনন্দ অনুভব করতেন। সেই ভানু বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একটি স্মৃতি নাটক ভানু এলো কলকাতায় এখন আমাদের সামনে মঞ্চে উপস্থাপন করতে আসছে আমাদের সিভিল সেকেন্ড ইয়ারের বন্ধুরা। তো আমি রিকোয়েস্ট করবো তাদেরকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের সামনে নাটকটি উপস্থাপন করার জন্য। ভালোই যোগাযোগ হয়েছে আমার। গুরুদেব আমার আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আছে। তারে আর গুরুদেবকে একটা চিঠি দিয়েছি, একটা বই বই এই ওকে যে ঠিকানাটা রাইখা দিল।
পারবি হকন বাদ দিবি। আরে তুমি কিছু চিন্তা করো না দিদি, এই প্রথমবার যখন তোমার শ্বশুর বাড়ি গেছিলাম আমি তো কোনো কথাই কই নাই, তা তো ভাবছিল আমি নাকি বোবা। না না কি যেন উল্টা পুল্টা কইছিলি। দাদা উল্টা পুল্টা কিছু কই নাই, একজন জিজ্ঞাসিল চন্দনে সরছি তো মানে কি, আমি কইছিলাম চন্দনে চিন্তার পর সেইটা যখন শুকায় যায় তারপর সর সর করে না গায়ে ভাই সামলাইলো। এবার প্রণামটা সার না 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 লাগে আমার পায়ে দুলা রাখতে হবে কি। আচ্ছা দুগা দুগা। সবাই গান না মিউজিক্যাল তোমার তো একটা নাটক দিতে হবে। আমি একটু আসছি। শুয়ে যাচ্ছেন কেন? উঠুন উঠুন, আমরা বসবো না? তা আমি কি জানি আপনারা কি করবেন, আমি কি আপনাকে মন্তব্য করে রাখিছি? আমার ইচ্ছা এখন আমি শুয়ে যাব। বাবা বাবা বাবা, এই মগের মূল্য নেই। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আর আপনি সব দিক ঘুরে শুয়ে থাকবো। কোনটা এটা তোমার? देखते नहीं चार आदमी का सीट सो जाता बुझिए। है देखता है इसीलिए तो 4 टिकट खरीदा। যখন 4 টিকিট খরিদা আমার ইচ্ছা হয় আমি বসতে জায়গা, ইচ্ছা হয় আমি শোকে জায়গা, আমার 4টা সিটই আমার। এখানে তো আমার শুয়ে যাচ্ছ, সিংসে যাতা করতো হাতিতে। বাবা, আপনি বাড়িতে হাতি বসতেন নাকি? হাতি খাওয়ার খরচ যাবে। হাতি বুঝতাম না, হাতির গাছ আসিল আর ঝাড়া দিলেই জ্বর জ্বর করে পড়তো, খাওয়াতে খরচ তো লাগবেই না। হাতির কাম শেষ হয়ে গেলেই ফুস করে নিচে যেত। পায়ের তো দেখছি জব্বর মান। সাব্বাস গুরু, তুমি শুয়ে যাও গুরু, আমরা দাঁড়িয়েই যাচ্ছি। আরে বানু, আরে সস, আয় আয় আয়, যা দিস, যা যা, ঘরে যা, দুধ দেবো এক গ্লাস, এবারে মনে হচ্ছে স্যান্ডেল। আমার কেমন ভয় করে, আমার কেমন ভয় করে, গুলিতে ছুরি খুব রাগি। আরে ধর, ভয়ের কি আছে? চিন্তা করছি, যা যা, তাহলে যাই। যাও যাও। কে কে ওখানে? আমি যাই গে। আপনারা যাচ্ছ কেন? আসো, নির্ভয় এসো। আগে গুরুদেব, আমি ঢাকার ভানু, পেন নাম হোক। পেন নাম নয়, ওটা প্রণাম হয়। এটা একটা রক্তবেলা। ভেম হয়েছে। ভেন নয়, ওটা ভ্রম। ওটাও একটা রক্তবেলা। পেট পেট কথায় রফলা লাগবে। পেট দেখ নয়, ওটা ফুটতে, এটা তো একটা রক্তবেলা লাগবে। আচ্ছা তাহলে ঠিক আছে, বেশ বেশ, এটাতে আর রক্তবেলা লাগবে না। ধ্রুব যখন তখন সব রাতেই ধ্রুব। আচ্ছা বেশ বেশ। আচ্ছা তুমি কি ওদিকে লুকাচ্ছ? আগে গুরুদেব, এইখান তো স্যান্ডেল জোড়া আসার আগে দিদি কিনা দিছিল। বা চমৎকার পাদুকা দেখছি তো, বেশ দেখতে কিন্তু। আগে গুরুদেব, আপনি লইবে নেন না। না না, সে কি, তোমার পাদুকা আমি নেবো কি করে? লোকে কি বলবে? আরে কেউ জানতেই পারবো না, আর লোকে কি কইব, কেউ কিছু কইব না। আচ্ছা, কিন্তু যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার পাদুকা কোথায়, তুমি কি বলবে? কেউ শিখাইব না, আর যদি একান্ত কেউ শিখায় তাহলে কইব না কুত্তায় লইয়া গেছে। হাই, কি কথা বলছো? যাক,
তুমি সেই সম্পর্কে জানো তো? বেশ বেশ, তুমি তাহলে উপর দিকে উল্টো দিকে ঘরে জনাল চ্যাটার্জির ঘরে চলে যাও, আমি ওনার সঙ্গে কথা বলে রেখেছি। আগে ইংরেজিতে কথা কইব না তো? না না, বাঙালি, ইংরেজিতে কথা বলা বলবো। আগে মাইক করবো না তো? না না, তুমি নির্ভয়ে যাও, উনি কোনো মারধর করবেন না। আচ্ছা তাহলে যাই। Who's there? হায় হায় কাঁপছে। না যাচ্ছ না। আগে আমি ঢাকার ভানু। ও হ্যাঁ, শুনলে বলেছো না আমি তোমার কথা। আচ্ছা, তো তুমি যুদ্ধ করতে লাগিয়েছো তো? আগে হ। আচ্ছা, দেশের বাইরে যেতে লাগিয়েছো? আগে হ। বেশ, তাহলে তোমার বিল্ডিং ভর্তি করার ব্যবস্থাটাই করবো। আগে আমার এই যুদ্ধে যেতে হইলে তুমি খান কথা ছিল। কি কথা? যুদ্ধে গিয়ে যদি আমি মরে যাই তাহলে আমার দেহ খান অর্থাৎ আমার কঙ্কালটা মাটির উপরে রইল না মাটির তলায়? যদি মাটির উপরে থাকে তাহলে কোনো কথা নাই, যদি মাটির তলে থাকে তাহলে দুইখান কথা আছে। মাটির তলেই থাকবে। সেই মাটিতে যখন চাষ হইব তখন আমার দেহটা অর্থাৎ কঙ্কালটা যখন ওই চাষ হইব সেইটা ফার্টিলাইজারে পাঠানো হইব না কাগজের কলে পাঠানো হইব? যদি ফার্টিলাইজারে পাঠানো হয় তাহলে কোনো কথা নাই, যদি কাগজের কলে পাঠানো হয় তাহলে দুইখান কথা আছে। কাগজের কলে পাঠানো হবে। কাগজের কলে যদি পাঠাতে হয় তাহলে দুইখান কথা আছে। সেই কাগজ দিয়া রাইটিং পেপার হইব না টিস্যু পেপার হইব? যদি রাইটিং পেপার হয় তাহলে কোনো কথা নাই, যদি টিস্যু পেপার হয় তাহলে দুইখান কথা আছে। টিস্যু পেপারই হবে। তাহলে হালাল যুদ্ধে যাবি না? হাই রে, আপনার সব খাড়াই আছেন এখানে? আপনার কি গুরুদেবের লাগে দেখা করতে আইছে? ভালোই হইল, আপনারা তো সব গুরু ভাই, মানে আপনার লোক। আপনি বলো আমি তোমার কাছে শুনেছি আমি বর্তমানে নেব। আগে তার সব গুরুদেবের দুই ভাই। গুরুদেবের পুজো শেষ না হলে আমরা তো যাচ্ছি না, ততক্ষণ আমাদের একটু জমিয়ে দেবে রাখুন। আরে মশাই, আমরা শুনেছি আমরা এরকম ভালো গান টানা করতে পারেন, তো আমাদের কি দু একটা গান শোনান? আরে আমার তো গান শুনাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই ভাষায় তো হারমোনিয়ামই নাই। ও বাবু বাবু, আরে মাঝে শুনুন কি বলছে। হারমোনিয়াম বলছে তো। যা এই যে দিদি কইয়া দিল, সোনারে ভোনা সাদারে হারা কবিনা যত পারবি হঠাৎ বাদ দিবি। এই তো বড় জ্বালা হইল, এই একে তো সবার হয় খেলা, এখন আমার চন্দ্র ইঁদুর খেলা। এখানেও তো শুনছি ঘোড়াকে নাকি ধরা পায়। আচ্ছা এই যে আপনাকে লোকে বাঙাল
আপনি রাগ করেন না? না না, আমি রাগ করুন কেন? আমি তো গর্ব বোধ করি। সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, এগুলো তো সব আমার দেশের লোক। আমি তো গর্ব বোধ করি আমি বাঙাল। না, মানে কেমন একটা শোনায় না, আমি বাঙাল। কেমন শোনায়? আমি তো বাঙাল, আপনি কি? আমি বাঙাল, আমি বাঙালি। হে, তাহলে কি খারাইলো? খারাপ কি? খারাইবে না, জিনিসটা বেকার হয়ে ফেলে। আমি বাঙাল আর আপনি বাঙালি, মানে আমি হলো খুব লিখব আর আপনি হলো স্পিক লিখব। আচ্ছা ভালো, আমরা অনেক বাঙালির কাছ থেকে শুনেছি আপনাদের দেশে নাকি খুব অদ্ভুত অদ্ভুত মজার ব্যাপারের জিনিস আছে। তো আমাদেরকে দু একটা ব্যাপারটা বলুন। আরে শোনেন, আমিও তো শুনছি আপনাদের কলকাতায় নাকি অনেক মজার ব্যাপার আছে। তা আপনি একটা শোনান দেখি তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে শুনুন একটা। আমার ঠাকুরদাদের বাবা একবার হরিদ্বার থেকে একবার জল এনেছিল। এই তো প্রথমেই ভুল বলে দিলে। ওটা তো হরিদ্বার না, ওটা তো হরদ্বার হবে। হরি তো মথুরা বৃন্দাবন, হর হলো শিবের জায়গা। নেন নেন, যাকে বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেই ঘর রাখা ছিল আমাদের ঘরে। ঘরের উঠোনে একদিন হঠাৎ করে ধাক্কা লেগে সে ঘর পড়ে গিয়ে জল গড়িয়ে যায়। জল গড়িয়ে চারদিকে বেয়ে যায়, আর চারদিকে সৃষ্টি হয় বর্ধমানের 4টা বিশিষ্ট বড় নদী। বলুন এবার আপনাদের ওখানে আছে এমন কিছু জিনিস? বাবা, ঠিক এরম নাই, তবে শোনেন তাই। আমার ঠাকুরদা, আচ্ছা আপনার কি ভাদার সাইড? ও, আমার মাদার সাইড। একদিন ওই গাছ থেকে একটা ডালি গাছাই না আমাদের বাসায় পুঁততে দিছিল। একদিন হঠাৎ করে একটা সিল এসে সব একটা ডালিম ফেলাই দিল। সেই ডালিম ফাইটা সেই নিয়স পাইয়া সেখান থেকেই পদ্মা নদীর সৃষ্টি হইল। হ্যাঁ, পদ্মা প্রভুটা তো কৈলাসে বাবুর প্রলয় গাছের হয় কিনা। আচ্ছা এবার শুনুন, বর্ধমান থেকে একটা স্পেশাল ট্রেন আমাদের কলকাতায় এত দ্রুত গতিতে আসতো যে সমস্ত মাইলগুলিতে দেখে মনে হতো যে চিরদিন নয়। বাবা, মাইল বসতে তো কাছাকাছি 60 স্পিড তো। হ্যাঁ, আছে নাকি আপনার কাছে এরকম? বলুন বলুন, এবার বলুন। এইরকম ঠিক নাই, তবে আছে একখান। শোনেন, আমাদের নারায়ণগঞ্জে জেনকিন সাহেব একদিন ঢাকার ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে আইলো। মেম সাহেব আইলো তাইলে সাইডা দিতে। তাদের তো আবার বিদায় লিগে সুলমন সিস্টেম আছে। সেই সুলমন খান দিতে গিয়ে পড়লো ইসমাইলের গালে। কে ইসমাইল? এইটাই তো হলো ব্যাপার। ইসমাইল হলো ম্যাজিস্ট্রেট সাহেবের চাপরাশি, যিনি জেনকিন সাহেবরে রিসিভ করতে স্টেশনে আইছিল। দাঁড়ান বাবু, সাবধানে কাজ করুন, এটা কিন্তু গুরুদেবের জায়গা। ঠিক আছে, আরেকখানা বলছি শুনুন। আমার ঠাকুরদা একবার একটা গোটা পাঠা খেতে পারত। ও আচ্ছা, অবশ্যই অত বড় ব্যাপার, কিন্তু সেটি হজম করতে যে কবিরাজ মশার ওষুধ হজবির ওষুধ খেতেন সেটি হচ্ছে আসল। বাবা, একবারে একটা গোটা পাঠা খাই। এবার বলুন আপনাদের এখানে আছে এমন কিছু? হ্যাঁ আছে, তবে শুনিন। আমার ঠাকুরদার একদিন বদহজম হইল। তখন আমাদের রক্তিম কবিরাজ থেকে একটা হজমের বই লইয়া এলো। সে তো সেখানে শুনে বলল। পরের দিন সকালবেলা ডাকাডাকি কেউ দরজা করে আমরা তো চিন্তায় পড়ে গেছি। দরজা ভাইটা দেখি কি খাটের ওপর খালি চুল আর নখ খান কইরা আছে। পুরো মানুষ আচ্ছা আচ্ছা বাপু, আপনি তো বোধ হয় ইস্ট বেঙ্গল সাপোর্টার। হ্যাঁ, তা তো ঠিক। তা এবার তো থার্ড ম্যাচটা হেরে গেল, কি বলবেন এবারে? শোনেন, ক্লাব কর্তৃপক্ষ যদি আমার লগে কনসাল্ট করতো তাহলে এসব হতো না। নজর কোথায় খেলতো? শোনেন, না, তাহলে কি আপনি ঢাকা থেকে লোক রিপোর্ট করতেন? আরে ঢাকার থেকে কেন করতো? আমি এখান থেকেই রিক্রুট করতাম। আমি ফুলখান প্লেয়ার লইয়া আইতাম। আচ্ছা, আর বাকি নজর ওরা রাখতে নজর তো? আরে না, শোনেন আগে
করতাম? আমি একটা টেরা গোলকিপার আর একটা টেরা স্ট্রাইকার লাইতাম। আমাকে টেরা স্ট্রাইকার যখন গোল দিতে যাইতো, অপর পক্ষে গোলকিপার ভাবতো ডান দিকে পজিশন লইছে, আর ব্যাস হঠাৎ করে বাম দিকে ঢুকে গেল। আরে শরীর, আর গোলকিপার যখন পজিশন লইতো, স্ট্রাইকার ভাবতো যে সে ডান দিকে গোল দেবে, আর সে বাম দিকে পজিশন লইতো, আর সে কিন্তু ডান দিকেই ধরতো, আর সে গোল দিতে যাবে সাদা রসগোল্লার মতো ঘপাত করে ধরে ফেলাইতো। নেন মিষ্টিগুলো শেষ করে মধু এক কোটি দশ দিব। আরে মশাই কোন করবেন নাকি? আরে না খুন করুন কেন? আরে বয়স বলছে বয়স বলে মহাপাড়ি সিমেন্ট ছড়া। মধু বাংলা দশ দিত। আরে মশাই তো চাকে বন্ধ করেছেন কেন? আরে এইটাই তো হইতো ব্যাপার। মধু এই চাটা তৈরি করার পর 3 বার ফুটাইছে, তা 3 ফুটে এক দশ হইল না। তো এই নাটকে ভানু হিসাবে যে পারফরমেন্স করবে তার নাম হচ্ছে সাগনিক ব্যানার্জি। দ্বিতীয় অভিনেতা হচ্ছে নয়নিকা দাস। ট্রেনের প্যাসেঞ্জারের ভূমিকায় হিমাদ্রি সংকেত এবং ট্রেনের টিভি হিসাবে সূর্য মুখার্জ মেহতা। কর্নেলের ভূমিকা অভিনয় করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মহিলা, এবং মামার চরিত্রে অভিনয় করেছে জয়দীপ মুর্মু। আমার স্যারদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক শর্ট টাইমে নাটকটা তৈরি করেছি, তো যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ক্ষমা করবেন। তো নাটক তো হলো, এবার একটা নাচ জানাই কি বলেন আপনারা? তো এবার মায়ের কোনো বিদায়ী গানে গান আমাদের সামনে নাচ প্রদর্শনী করতে আসছে সিভিল সেকেন্ড ইয়ারে দেবলীনা দাস এবং অঙ্গনা রায়। আমি আবার এসে গেছি। নেমে পড়তো। এবার আগেরটা বললাম এটা সিরিয়াস ছিল, এবার আমি লিখেছি এটা ও ইন্ট্রোডাকশনটা দিল, একটা ছোট ছন্দে লিখতে চেষ্টা করেছি, হলে ক্ষমা করবেন। আমি চাইছি সেলিব্রেট করতে বাঙালি হবে। তো কথাটা খুব এরকম শুরু হচ্ছে যে আমাদের পাড়ার দাদু, তিনি একদিন গেলেন ফ্যাশন শোতে, বুড়ো বয়সে খুব শখ হয়েছে। ফ্যাশন শোতে উনি গেলেন,
ধুতি পাঞ্জাবি পরে এবার আগেটা কি হয়, ফ্যাশন শোতে যোগ দিলাম পরে আমি ধুতি পাঞ্জাবি। জজ সাহেবা জিজ্ঞেস করলো, এখন বোঝাও কি হয় বাঙালি? দাদু বললো, বাঙালি ইজ নট এ ডেফিনেশন ম্যাডাম, ইট ইজ এন ইমোশন। আর ঠুকলোবাজি মাহল করো। বাঙালি মানে সকাল সকাল খবরের কাগজ চায়ের সঙ্গে, হাজার সওয়াল কি জঞ্জাল, এদেশের কিচ্ছু হবে না, সমাজ চর্চা পুরো দমে। সকালের প্রথম চাটা কিন্তু আমাদের সকলের জন্য আসলে কি বলুন তো, চাটা একটা অনুভূতি, আনন্দের চা, টেনশনের চা, রাগের চা, ভালোবাসার চা, আমার মাথা ব্যথার চা। কখনো কখনো ভালোবাসার এই মাথা ব্যথার মধ্যে পার্থক্যটা একটু কম হয়ে আসে, তখন কিন্তু আবার চা, তাই না? বাঙালি মানে মানিয়ে নেওয়া, নতুন প্রাচীন ধরে চলা, দিদি ঠাকুমা দাদু ভাই এমন জুটি কোথাও নাই। সন্ধ্যাবেলায় হরির দোকান, দাদু মুখিয়ে জিলেপি খান, ঘরে জানলে খুব কাহানি খাবে, ওনার জোগাড় উদীয়মান। বাঙালি গানের সবার মধ্যে আসছে বাঙালি গানের সবার মানে রবীন্দ্র মধুর, কখনো আছে লালন গীতি, কখনো তা বাউল। আজকালকার নতুন সব গায়ক গায়িকা ওদের অনেক ফ্রেন্ড ফলে, ঠিক আছে? তো কখনো শুনছি লগ্ন জুতা, কখনো শুনছি অনুপম, তেমনি করে আর কেউ নেই মহানায়ক উত্তম। বৈশাখ মাস চলছে, বৈশাখ নিয়ে দুটো লাইন। বৈশাখেতে খুব উল্লাস প্রত্যেকেরই মনে, মাস ধরে নানা আয়োজন, নানা পোশাকের রঙে। পুজো বলতে অনেক সেরা, অনেক আছে, সরি পুজো বলতে অনেক আছে, সবার সেরা কি বলুন তো? পুজো বলতে অনেক আছে, সারা বছর ধরে সবার সেরা দুর্গা পুজো পায় আমাদের কেড়ে। সপ্তমীতে চড়ে ঘুরবো নিয়ে বন্ধুর পাই, অষ্টমীতে আর চলবে না, একটু বান্ধবী চাই। বাঙালি মানে খাওয়ার আগে পাতে শুক্তো গাই, ইলিশের ঝাল, চিংড়ির মালাই, আর কি আমার চাই। বড় হলাম বুঝলাম এটা খাওয়া নয়, এটা সব নতুন খাবার, নতুন ধরন, সাথে একটু দই, মিষ্টি পাতা, নানা ধরনের বই বললাম, কাকা বাবু টেনিরা হরিন্দায়, কেউ বললো লঙ্কেশ, আমি বলি ফেলুদায়। বিশেষ উল্লেখে কিছু নাম যারা বড় পর্দায় ছবি আঁকতে, ভারত রত্ন সত্যজিৎ রায়, ঋতিক ঘটক, মৃণাল সেন, অরুন্ধতী দেবী। তাদের সিনেমা অনুসরণে বুঝে পেলাম কত দেশ বিদেশের মহানগর। কখনো প্রেমের এবার শেষে এসেছি। এবার দাদু বলছেন এসব বাঙালিয়ানার ক্যারেক্টারাইজেশন করে দাদু শেষে করছেন, কখনো প্রেমে পড়েছিলাম আমিও হয়েছি কবি, কথার ব্যাপার রসিক বাহার, তাতেই বোঝায় বাঙালি। হয়তো একটু বেশি বললাম, ক্ষমা করে জরিমানা, হয়তো একটু বেশি বললাম, ক্ষমা করে জরিমানা। ছিল বিবরণ সবচেয়ে আপন আমার বাঙালিয়ানা। ধন্যবাদ।
আমাদের এই প্রোগ্রামে তারা উপভোগ করেছেন